এখন আমি তোমাদের এই 11 নম্বর সৃজনশীল প্রশ্নটির সমাধান করে দেখাবো। নিচে একটি গণসংখ্যার সারণী দেওয়া হলো। এই যে এটা একটা গণসংখ্যার সারণী। প্রথমে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, এরপরে দেওয়া আছে গণসংখ্যা। ক প্রশ্ন দেখো, এখানে বলছে 8, 14, 11, 17, 6, 7 এর মধ্যক নির্ণয় করো। খ সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো। গ বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তাহলে এই কয়ের আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করব কিভাবে সেটা এখন আমরা দেখব। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে। তাহলে দেখি এখানে, তাহলে 11 ক প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে এখানে যেটা করা হয়েছে, এই সংখ্যাগুলো কিন্তু এলোমেলো দেওয়া ছিল। দেখো প্রথমে দেওয়া আছে কত 8, তারপর 14, তারপর 11, তারপর 17, তারপর 6, তারপর 7, মানে মানে এলোমেলো করে দেওয়া ছিল। আমাদের কাজটা কি করতে হয়েছে, এখানে ছোট থেকে বড় সাজানো হয়েছে। তারপর এখানে কি লিখবো, এখানে n সমান 6। এই n সমান 6 কেন, এখানে দেখো তো কয়টা আছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই জন্য n সমান 6 হয়েছে, যা জোড় সংখ্যা। তো এখানে জোড় সংখ্যা আছে না, 6 মানে কি, 6টা মানে কি জোড় সংখ্যা, তাহলে যা জোড় সংখ্যা। অতএব মধ্যক n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2, এই যে এটা। তারপর n সমান যেহেতু 6, তাহলে 6 ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস 6 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, তাহলে এই 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 3 পাই। তাহলে 3 তম পদ প্লাস এই যে 6/2 মানে 3 প্লাস 1 মানে 4 তম পদ ডিভাইড বাই 2। তো এখানে 3 তম পদ, তাহলে 3 তম পদ কোনটা, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ। তাহলে 3 তম পদ বা 3 তম পদ হলো এই যে কত 8, আর এখানে 4 তম পদ, 4 তম পদ তাহলে এটা, তাহলে 8 আর এখানে 11, তাহলে 8 যোগ 11 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত, 8 আর 11 আমরা যদি যোগ করি তাহলে 19 পাই ডিভাইড বাই 2, তাহলে এটাকে ভাগ দিলে 9.5 পাই। আশা করি তোমরা এটা অ্যান্সার বুঝতে পারছো। এখন খ সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়, এটা করব। এটা কিভাবে করতে হয়, প্রথমে আমাদের একটা সারণী তৈরি করতে হবে, যে সারণীতে 5টা কলাম থাকবে। কয়টা কলাম থাকবে, 5টা। আর সারি কয়টা থাকবে, সারিটা ফিক্সড না, সারিটা আমাদের এই শ্রেণী ব্যাপ্তির উপর নির্ভর করবে, কয়টা শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। যতটা শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে তার চেয়ে 2টা আরও বাড়াইতে হবে সারি। তো এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দেওয়া আছে, তার মানে আরও 2টা বাড়াইতে হবে, 7 আর 2 9 হবে। কেন 9, কারণ দেখো এই উপরে এই যে এগুলো লিখতে একটা দরকার হবে, আর নিচে এই ফলাফল লেখার জন্য আরেকটা দরকার হবে। তো 7টা শ্রেণীর জন্য 7টা সারি, আর উপরে ফলাফল এই যে উপরে এই যে হেডিংগুলো লেখার জন্য একটা, আর নিচে ফলাফল লেখার জন্য একটা, টোটাল তাহলে 9টা হচ্ছে। এইগুলো এই উপর থেকে নিচে যেগুলো থাকে সেগুলো হলো কলাম। তো এইটা হলো প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় কলাম, এটা হলো তৃতীয় কলাম, এটা হলো চতুর্থ কলাম, এটা হলো পঞ্চম কলাম, আর এটা একটা সারি, এই যে বাম থেকে ডানে, অর্থাৎ যেগুলো আছে সেগুলো হলো কি সারি। তো প্রথম কলামের উপরে যেটা লিখব শ্রেণী ব্যাপ্তি, পরে কি তারপরের কলামে লিখব শ্রেণী মধ্যমান, এটাকে xi দিয়ে প্রকাশ করা হয়, পরেরটাকে গণসংখ্যা fi, তারপরটা হলো ধাপ বিচ্যুতি ui সমান কি xi মাইনাস a ডিভাইডেড বাই h, আর পরে লিখব যে গণসংখ্যা একটু ধাপ বিচ্যুতি, এটাকে সংক্ষেপে fi ui দিয়ে প্রকাশ করা হয়। আর তার উপরে তো এটা লিখতে হবে যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় সারণী। এখন যেটা এই যে এগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এই যে শ্রেণীব্যাপ্তিগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এগুলোই আমি এখানে লিখেছি। এই যে এটা যে প্রথমে কত দেওয়া আছে, এই যে 36 থেকে 40, এই যে 36 থেকে 40, পরেরটা দেওয়া আছে 41 থেকে 45, যে 41 থেকে 45। তো এইভাবে আমি এগুলো এখানে তুলেছি। এরপরে যে দেখো এখানে গণসংখ্যা দেখতে পাচ্ছ, গণসংখ্যা এই গণসংখ্যা 4, 8, 11, 15, তারপর 13, 6, তারপর 9, এগুলো আমি এই যে প্রশ্নের মধ্যে পেয়েছি এখান থেকে লিখেছি।
তাহলে তোমরা ঠিক তাই এই যে শ্রেণীব্যাপ্তি প্রশ্নের মধ্যেই পাবা এবং গণসংখ্যা এই প্রশ্নের মধ্যে পাবা। এটা প্রশ্ন থেকেই তোলা হয়েছে। এখন নতুন করে আমাদের এই কাজগুলো করতে হবে। এখন শ্রেণী মধ্যমান কিভাবে পাবো? শ্রেণী মধ্যমান আমাদের এই যে এটাকে নিম্নসীমা বলে, এই নিম্নসীমা আর উচ্চসীমা যোগ দিব, যোগ করে যেটা পাবো তাকে 2 দিয়ে ভাগ দিব। তাহলে যদি এইটা আমি যোগ দিই তাহলে দেখো কত হচ্ছে 36 যোগ 40, তাহলে পাচ্ছি আমি 76। এটাকে আমি এবার 2 দিয়ে ভাগ দিব, তাহলে পাচ্ছি কত 38। তার মানে এটা হলো 38। একইভাবে এই যে 41 আর 45কে যোগ দিব, যোগ ফলটাকে 2 দিয়ে ভাগ দেব, তাহলে এই যে 41 যোগ 45 যোগ দিলাম 86 পেয়েছি। এবার 2 দিয়ে ভাগ দেব, তাহলে পাচ্ছি কত 43 পাচ্ছি। এইভাবে প্রত্যেকটাই পাবো। এখানে এই যে নিম্নসীমার যোগ দিব, নিম্নসীমা আর উচ্চসীমার যোগ দিব, যোগফলটাকে 2 দিয়ে ভাগ দিলে এটা পাবো। ঠিক তাই এইটা নিম্নসীমা আর উচ্চসীমার যোগ দিব, যোগফলটাকে 2 দিয়ে ভাগ দিলে এটা পাবো। একইভাবে প্রত্যেকটা এটা পাবো। তো প্রত্যেকটা এইভাবে কাজ করতে লাগবে না, আমাদের যেটা একটা সহজ কৌশল জানা আছে। এখানে তোমরা দেখো এই যে 36 থেকে 40 কত, এই যে 36, 37, 38, 39, এই যে 40, তার মানে কত পাচ্ছে 5। তার প্রথমটা যেটা পাবো তার সাথে 5 যোগ যোগ করে 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 পরেরটা পাবো। তার প্রথমটা কত পেয়েছে, এই যে দেখো প্রথমটা পেয়েছে 38 যোগ হলো 5, তার মানে কত আছে 43 পাচ্ছে। এটা পরেরটার সাথে আবার 5 যোগ করব, যোগ হলো 5, তাহলে কত পাচ্ছি 48 পাচ্ছি। একইভাবে আর যোগ 5 দেব, তাহলে কত পাচ্ছি 53 পাচ্ছি, যোগ হলো 5, তার মানে 58 পাচ্ছি, যোগ হলো 5, তাহলে 63 যোগ 5, তাহলে পাচ্ছি 68 পাচ্ছি। এই যে এইভাবে পাচ্ছি, তাহলে সহজ করে বের করা যাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপর এটা তো আমরা প্রশ্নের মধ্যে পেয়েছি। পরে এই যে ধাপ বিচ্যুতি আমাদের কাজ, ধাপ বিচ্যুতির কাজটা কি হবে, তোমরা দেখবা এই যে গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কোনটাতে আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে 15 বেশি আছে। তো 15 বরাবরে যে ধাপ বিচ্যুতিটা দিব 0, ঠিক আছে। তারপরে দিব কত -1, তারপরে দেব -2, তারপরে দিব -3, তার নিচেরটা দেব 1, তারপরটা হবে 2, তারপরটা হবে 3, এই যে এইভাবে দেব। ঠিক আছে, এটা কিভাবে হয়েছে এর আগে আমার ওই যে সংহিত পদ্ধতি গড় নির্ণয়ে অঙ্ক করে দেওয়া আছে, সেখানে তোমরা ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কিভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, পাচ্ছি। এরপরে দেখো, এরপরে এই কলাম বরাবর কি কাজ করব। এখানে দেখো তো এই যে ইউআই এফআই আছে, ইউআই আছে, তার মানে কি এই মান দুটো কি গুণ অবস্থা আছে না। তার মানে এটা হলো কি এই যে এফআই, এটা হলো ইউআই। তার মানে এফ এর মান এই প্রথম এটা কত 4, এটা কত আছে 3, -3, মানে এই যে 4 - 3 গুণ যদি করি মাইনাস কত পাবো 12 পাবো। একইভাবে এখানে যদি আমরা এই যে 8 আর 2 যদি গুণ দিই তাহলে মাইনাস কত পাবো 16 পাবো। তো মাইনাস এটা 11, এটা হলো 0, যেহেতু শূন্যের সাথে যাই গুণ করি না কেন সেটা শূন্যই হবে। তার 13 কি এখানে 13 পাচ্ছি, তারপর 6 × 12 পাবো, 3 × 3 = 9 পাবো। এখন আমরা এগুলো যোগ করব সবগুলো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কত আছে -12, -12, -16, -11, তারপর আছে +13, +12, প্লাস হলো 9 ইকুয়াল টু হচ্ছে -5। তাহলে এগুলো সবগুলো আমরা যোগ করে আমরা কত পেয়েছি -5। ঠিক আছে, আর এগুলো যদি সবগুলো যোগ দিই আমরা তাহলে কত পাবো 60 পাবো। ঠিক আছে, এখানে 60 পাবো। এখন অতএব গড়কে x বার দিয়ে প্রশ্ন হয়, x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi ey ডিভাইড বাই n ইন্টু s, এটা হলো সূত্র। ঠিক আছে, এখন এটা কি, এটা হলো এই যে শ্রেণী বরাবরে তুমি ধাপ বিচ্যুতি 0 ধরছো না, অর্থাৎ যে শ্রেণীতে গুণ সবচেয়ে বেশি আছে সেই শ্রেণীর মধ্যমানটাকে আনুমানিক গড় এ ধরা হয়, এটা হলো এ। ঠিক আছে, আর এটা এই যে সামেশন fi ey, এটা হলো এই যে সবগুলো এই যে fi এর মানগুলো এগুলো যোগ করে আমরা এটা পাইছি না -5, এটা হলো fi ey। আর এটা হলো n হলো কি মোট গুণের সংখ্যা, এই যে এটা তোমরা এখানে লিখে দিতে পারো যে এখানে আমরা লিখে দেব মোট। যদি এখানে মোট লিখে দিই তাহলে এটাই, তার মানে কি লিখবো এবার এ সমান কত আছে 53 প্লাস
সামেশন এফ আই ইউ আই এটা হলো কত পাইছি, এই যে এটা সামেশন, এটা তুমি এখানে লিখে দিতে পারো, সমস্যা নেই। এটা যেহেতু এটা মোট লিখে দিচ্ছি আর এখানে লেখার দরকার না। এটা হলো কি এই সামেশন এফ আই ইউ এর মান, তার মানে এটা হলো -5 আর নিচে হলো এন, এন কি মোট গুণের সংখ্যা, এই যে 60, তার মানে এটা হলো 60 আর এইচ হলো কি শ্রেণী ব্যাপ্তি। এখানে দেখো তুমি 36 থেকে 40 গুণাও তাহলে 5 পাবা, ঠিক আছে। এইচ হলো শ্রেণী ব্যাপ্তি, তার মানে এখানে তুমি পাবা 5, এই যে 36 37 38 39 40 5, ঠিক আছে। তার মানে 5। এখন কি করব আমরা, এটা গুণ দিব, 5 5 25। এখন এই 25 কে তুমি যদি 60 দিয়ে ভাগ দাও, 25 ভাগ হলো 60, 25 ভাগ হলো 60, তার মানে পাচ্ছি আমরা 53 মাইনাস, এই যে প্লাস মানে মাইনাস, এটাকে ভাগ দিয়ে পাচ্ছি 0.4166 মানে 7 বলতে পারি, ঠিক আছে। এই যে এটা, এরপরে আমরা যেটা করব, এটা থেকে এটা বিয়োগ দেব, তাহলে যেটা বিয়োগ দিলে পাই 53 মাইনাস 0.417, তার মানে এটা পাচ্ছি 52.583, তার মানে 5 লিখলাম, ঠিক আছে। এত প্রায়, এত কি প্রায়, এই যে এটা অ্যান্সার পাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা গ নম্বর প্রশ্ন অ্যান্সার করব। বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তাহলে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের, এই যে এগুলো হলো প্রদত্ত উপাত্ত দেওয়া আছে, এটা এই উপাত্তের অজীব রেখা অঙ্কন করতে হবে। তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, একটা সারণী তৈরি করতে হবে, ঠিক আছে। এই যে দেখো কি লিখতে হবে, প্রথমে অজীব রেখা অঙ্কনের সারণী লিখে এই ধরনের একটা সারণী তৈরি করতে হবে। এই সারণীতে 3টা কলাম দেখতে পাচ্ছ। প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, তারপরে কলামে থাকবে হলো গণসংখ্যা, তারপরে কলামে থাকবে ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। তো শ্রেণীব্যাপ্তি তোমরা প্রশ্নেই পাবা, ঠিক আছে। এই যে প্রশ্নে যে শ্রেণীব্যাপ্তি ওইটা আছে, গণসংখ্যা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ক্রমযোজী গণসংখ্যা আমাদের হলো কাজ। তাহলে ক্রমযোজী গণসংখ্যা এটা কিভাবে তৈরি করতেছি, প্রথমে এই 4 4-এ আছে, তারপরে এই 4 আর 8 যোগ করে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। এই যে 4 আর 8 যোগ করে কোনটা, এই যে 4 আর 8 যোগ করলাম, এই যে 12 পাইছি, ঠিক আছে। এর 12 আর 11 যোগ করলে আমরা 23 পাচ্ছি, 23 আর 15 যোগ করলে আমরা 38 পাচ্ছি, 38 আর 13 যোগ করলে 51 পাচ্ছি, 51 আর 6 যোগ করলে 57 পাচ্ছি, 57 আর 3 যোগ করলে আমরা 60 পাচ্ছি। তাহলে এইভাবে আমরা ক্রমযোজী গণসংখ্যার সারণী তৈরি করতে পারি বা করি, ঠিক আছে। এইবার দেখো অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ কি লিখবো, প্রথমে লিখবো ছক কাগজে x অক্ষ বরাবর। আচ্ছা, আমি এটা বোঝার আগে আমি তোমাদের আগে গ্রাফটা করে দিই, ঠিক আছে। এই যে গ্রাফ তৈরি করার জন্য তোমরা দেখো এখানে অজীব রেখা এটা হলো x অক্ষ ধরেছি। অজীব রেখা অঙ্কনের সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যে এই যে এটা কিন্তু গ্রাফ হলো, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো কি প্রস্থ, তাই না। এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তাহলে কিন্তু তুমি যদি স্বাভাবিকভাবে এটা আঁকো, তাহলে কিন্তু তোমার এইদিকে উপরে 60 বরাবর ঘর পাবা না। তাহলে আমাদের একটু কাজ করতে হবে, এই যে লম্বা বাহুটাকে আমরা y অক্ষ ধরবো, আর খাটো বাহুটাকে এখানে কি x অক্ষ ধরবো। তাহলে এই যে এই খাটো বাহুটা আমি x অক্ষ ধরলাম, আর উপরে এই যে লম্বা বরাবর যে গেছে এটাকে আমি y অক্ষ ধরলাম ধরে। তারপর এখানে এই যে এখানে প্রথম 10 ঘর থেকে আমি শুরু করলাম। কত শুরু করব, এখানে প্রথম দেখো তো এই যে কত আছে, এখানে 40 আছে। প্রথমটা আমি 40 বসাইছি, তারপরটা কত 45, তারপর কত আছে 50, তারপরটা আছে দেখো 55, তারপরটা আছে 60, তারপরটা 65, তারপরটা কত 70, এই যে এটা। আর উপরে 10 ঘর উপরে 10 লিখেছি, 20 ঘর উপরে 20 লিখেছি, 30 ঘর উপরে 30 লিখেছি, 40 ঘর উপরে 40 লিখেছি, 50 ঘর উপরে 50 লিখেছি, 60 ঘর উপরে 60। এখানে যেহেতু আমি এগুলো শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা বসিয়েছি, এই যে এগুলো শ্রেণীব্যাপ্তি কিন্তু উচ্চ সীমা, এই যে দেখতে পাচ্ছ এটা হলো শ্রেণীব্যাপ্তির হলো এগুলো কি উচ্চ সীমা, ঠিক আছে। আর এটা হলো নিম্ন সীমা। তো আমি গ্রাফে উচ্চ সীমা যেহেতু বসিয়েছি, উচ্চ সীমায় বসাইতে হবে, ঠিক আছে। এই উচ্চ সীমাগুলো আমি এখানে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা লিখে দিচ্ছি। আর এই পাশে আমি যেহেতু এই ক্রমযোজী গণসংখ্যাগুলো বসাবো উপরের দিকে, সুতরাং এখানে আমি লিখছি কি ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। আর এটা একটা বিষয় যে আমি এখানে এই যে সাইন পেন দিয়ে করেছি, কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, এটা গ্রাফে এইটা
ভিডিওতে যেন ভালো করে দেখার জন্য, তোমরা যেন ভালো করে বুঝতে পারো, এই জন্য আমি এই কলম ব্যবহার করেছি। এবার দেখো 40, আমি কিন্তু প্রথম 10 ঘর বরাবরে 40 লিখেছি, ঠিক আছে। এখন এই 40 বরাবরে দেখো তো এখানে ক্রমযোগ অনুসরণ কত আছে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 40 বরাবরে ক্রমযোগ অনুসরণ কত আছে 4, তাহলে এই যে 40 এর উপরে 4 ঘর উপরে আমরা দাগ দিব, ঠিক আছে। এই যে 40 বরাবরে আমরা পয়েন্টটা সিলেক্ট করব, এই যে 40 4 ঘর উপরে এই যে 4 সিলেক্ট করছি। তারপর দেখো তো এই যে 45 বরাবরে ক্রমযোগ অনুসরণ কত আছে 12, তাহলে এই 45-এর ঠিক 12 ঘর উপরে আমরা একটা পয়েন্ট চিহ্নিত করব, এই যে এটা 12। তারপর দেখো 50 বরাবরে গণসংখ্যা কত আছে 23, ক্রমযোগ অনুসংখ্যা, তাহলে 50 বরাবরে ক্রমযোগ অনুসংখ্যা 23, এই যে দেখো এখানে 20 21 22 23, এই যে এখানে পাচ্ছি। তারপরে দেখো তো 55 বরাবরে গণসংখ্যা কত আছে 38, তার মানে এখানে কত, এখানে হলো 20 30, এই যে 35 36 37 38, এই যে এখানে পাচ্ছি 38, এই যে 55 বরাবরে 38 ঘর উপরে দাগ দিয়েছি। তারপর দেখো তো 60 বরাবর কত আছে 51, তো ঠিক তাই 60 বরাবর যে 51 ঘর উপরে আসি, এখানে 10 20 30 40 50, এই যে হলো কত 51, 60 বরাবরে 51 আসছে। তারপর দেখো 65 বরাবর কত আছে 57, তার মানে কি এখানে তো 50 55 56 57, এই যে এখানে পাচ্ছি 57। তারপর দেখো 70 বরাবর কত পাচ্ছি 60, তাহলে এখানে তো এই পর্যন্ত আসলে 50, আর এই বরাবরে আসলে কত পাচ্ছি আমরা 60 পাচ্ছি, অর্থাৎ এই 70 বরাবরে আমরা 60 ঘর উপরে দাগ দিয়েছি, এই চিহ্নটা বিন্দুটা চিহ্নিত করেছি। তাহলে এবার দেখো আমরা কিভাবে এবার মিলাবো। তাহলে এবার খেয়াল করো তো এখানে এই যে যদি এখানে প্রথমে কত হচ্ছে 70, তারপর 65, তারপর 60, তারপর 55, তারপর 50, তারপর 45, তারপর 40, তাহলে তার আগেটা কত হবে, নিশ্চয়ই 35 হবে, এইটা হলো 35। এইবার এই 35 থেকে আমরা শুরু করব, এই যে 35 থেকে শুরু করে এভাবে হাত দিয়ে আমরা এখানে একটার সাথে আরেকটা যোগ করে দেব বা মিলিয়ে দিব, এই যে এটা, এই যে এটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা শুরু করলাম কোথা থেকে 35, কারণ এই সিরিয়াল অনুসারে আমি এখানে 35 লিখছি, এই ব্যবধান 35 40 45 50 55 60 65 70, ঠিক আছে। প্রথমে আমি কিন্তু 40 লিখছিলাম, 40 লেখার পর কারণ এই যে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমাগুলো কিন্তু এখান থেকে 40 থেকে শুরু হয়েছিল, আমি 40 ঠিক তাই 40 বরাবরে ক্রমযোগ অনুসরণ কত ছিল 4, তাহলে 40 বরাবরে 40-এর উপরে 4 ঘর উপরে আমি 4 লিখছিলাম, 4-এ বিন্দুটা চিহ্নিত করেছি। 45 বরাবরে 45-এর 12 ঘর উপরে আমি এই 12 বিন্দুটা চিহ্নিত করেছি, এই যে এখানে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এই প্রথম 5 ঘরে আমাদের একটা ছেদ চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এখন দেখো অঙ্কনের বিবরণটা কি লিখব। তাহলে অঙ্কনের বিবরণটা খেয়াল করো, এখানে অঙ্কনের বিবরণ ছক কাগজে 1 অক্ষ বরাবর, তাহলে ছক কাগজে 1 অক্ষ বরাবর কি লিখছি বলো তো, শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা। তাহলে এই ছক কাগজে 1 অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চসীমার 1 1 সমান 1 ঘর। তোমরা জানো যে এর ব্যবধান কত আছে বলো তো, এই ব্যবধান আছে 5, 5-এর জন্য আমি 5 ঘর নিয়েছি। এই যে 35 থেকে 40 ব্যবধান কত 5, এই জন্য 5-এর জন্য 5 নিয়েছি, তাহলে 1-এর জন্য 1 ঘর সেভাবে নিয়েছি। তাহলে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমার 1 1 সমান 1 ঘর, এবং y অক্ষ বরাবর কিসের উপর ভিত্তি করে উপরে উঠছে বলো তো, নিশ্চয়ই ক্রমযোগ গণসংখ্যার উপর। এই জন্য লেখা হয়েছে এখানে y অক্ষ বরাবর ক্রমযোগ গণসংখ্যার 1 1 সমান 1 ঘর ধরে অজীব রেখা আঁকা হলো মূল বিন্দু ও হতে। এই যে মূল বিন্দু ও হতে কত পর্যন্ত, এটা প্রথম এটা কত আছে 35, মূল বিন্দু ও হতে 35 পর্যন্ত ঘরগুলো আছে বুঝাতে আছে, হ্যাঁ এখানে বুঝাতে হবে, কি লিখবো এখানে এই বরাবর লিখবো বুঝাতে ছেদ চিহ্ন দেওয়া হয়েছে, এই যেটা লিখবো, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো, এখানে ঘরগুলো আছে বুঝাতে ছেদ চিহ্ন দেওয়া হয়েছে। এটাই ছিল আমাদের গ্রাফের কাজ। আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই।